আসসালামু আলাইকুম। তোমাদের যে চ্যাপ্টারটা পড়াচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যানিমেল ক্লাসিফিকেশন বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো এই চ্যাপ্টারটা আগে বলেছি যে যেমন ধরো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো ম্যাক্সিমাম চ্যাপ্টার যেগুলোর ক্ষেত্রে কী হয় কনসেপ্ট ক্লিয়ার করার একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার কি সেরকম বোঝানোর কিছু নেই। অবশ্যই যেগুলো বোঝানো সেগুলো তো আমি বোঝাবোই ডেফিনেটলি, কিন্তু তেমন কিছু নেই। মানে একটা ধরো হিউম্যান ফিজিওলজি পড়তে গেলে তোমাকে স্নায়ুতন্ত্র ধরো পড়ছো, সেখানে কিন্তু তোমাকে সব ডিটেলসে জানতে হবে এবং সেটা বোঝানোর ব্যাপার। বা আমি যখন অ্যানিম্যাল টিস্যু পড়িয়েছিলাম, তো অ্যানিম্যাল টিস্যু পড়ানোর সময় দেখবে ব্যাপারটা পুরোটাই বোঝানোর জিনিস, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে একটা অতি সহজ, মানে মনে রাখতে যে পারবে তার ক্ষেত্রে খুব ইজি। এটা হচ্ছে জিনিসগুলো কি জেনে নেওয়া এবং মুখস্থ করা। অর্থাৎ এখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের 11-এর বোর্ডের ফাইনালে 3 নম্বরে একটা কোশ্চেন আসবে, বড় কোশ্চেন। বলে দিল যে কোনো একটা ফাইলাম, পরিফেরা, নিডারিয়া বা টিনোফোরা বা একাইনোডার্মাটা, বলে দিল যে এদের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো বা এদের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এখান থেকে কিছু ছোট ছোট অনেক এমসিকিউ কোশ্চেন আসতে পারে, অনেক। তোমাদের নিট যদি দেখো, নিটের সিলেবাস, তাহলে কিন্তু সেখানে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন পাবে যেগুলো এই বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে। তো আমরা সব ক্যারেক্টারগুলোই পড়বো, তার মধ্যে যেগুলো স্পেশাল ক্যারেক্টার সেগুলোকে আমরা এমসিকিউ কোশ্চেনের মধ্যে রাখবো, সেখান থেকে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এইগুলো দেখো, এই চ্যাপ্টারটাতে যতগুলো ফাইলাম আছে মাথা খারাপ করার কিছু নেই, লিখবে। ঠিক আছে? কোনো একটা জিনিসকে যদি বারবার লেখা হয় তাহলে সেটার আয়ত্তের মধ্যে থাকাটা অতি সহজ। মানে যখন তুমি একটা জিনিস ধরো আজকে পড়াবো পরিফেরার বৈশিষ্ট্য, তুমি পড়ে নিলে, পড়ে নেওয়ার পর যদি তুমি না দেখে, মানে তুমি যদি খাতায় লেখো বৈশিষ্ট্যগুলো, তাহলে দেখবে কিছু না কিছু বৈশিষ্ট্য মিস হচ্ছে বা ভুলে যাচ্ছ। তখন সেই সময় আমরা বইটা দেখে নিলে তাহলে আর মানে ভুলার সম্ভাবনা নেই, মনে থাকবে। আর যেগুলো স্পেশাল ক্যারেক্টার সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে একটু। ঠিক আছে? আচ্ছা, তো মুখস্থ করার ব্যাপারটা এখানে একটু বেশি আছে এখান থেকে, বাট নিট অ্যাডমিশনের পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ কোশ্চেন কিন্তু অনেক থাকবে, বলে দিচ্ছি। আজকে আমরা নেক্সট পড়বো, আগের দিন পড়েছি প্রোটোজোয়া, যেটা ছিল একদম প্রথম যে জীব। অর্থাৎ ক্লাসিফিকেশন মানে বলেছিলাম যে পুরো প্রাণী জগৎকে যদি একদম সর্বনিম্ন এককোষী থেকে শুরু করে প্রাইমেটস মানে বহুকোষী ম্যামালস অব্দি আমরা ক্লাসিফিকেশন ভাগ করি, তাহলে সেখানে আমরা অনেকগুলো স্টেপ দেখেছি, অনেকগুলো ফাইলাম পেরিয়েছি। তার মধ্যে প্রথম আমরা যে বিভাগ পড়েছিলাম প্রোটোজোয়া আগের দিন, যেটাকে বলা যায় আদ্য প্রাণী। অর্থাৎ অতি সরল একটা জীব যেখানে একটাই মাত্র কোষ দ্বারা গঠিত, ইউনিসেলুলার বডি। ঠিক আছে? আচ্ছা, যার মধ্যে তেমন কোনো ফাংশন নেই, কোষ শুধুমাত্র দেহ শুধুমাত্র একটা কোষ দ্বারা গঠিত, স্ট্রাকচার বলা হয়েছে, সেখানে তেমন স্পেশাল কোনো ক্যারেক্টার আমরা খুঁজে পাইনি। আজ আমরা বলবো পরিফেরা, অর্থাৎ প্রোটোজোয়ার পরবর্তী যে জীব, পরবর্তী যে প্রাণী, তাকে বলছি পরিফেরা। এই যে সিকোয়েন্স, প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, আমি আগের দিন লিখে দিয়েছিলাম, সেই পরপর সিকোয়েন্সটা মনে রাখবে। মানে ডেভেলপমেন্ট অর্থাৎ ক্যারেক্টারের ভিত্তিতে কোন ক্যারেক্টারটা কোন ফাইলামের এসছে, ওকে, তার ভিত্তিতে তাদেরকে পরপর রাখা হয়েছে। কারো কারো ক্ষেত্রে দেখবো যে কলাতন্ত্র গঠিত হয়নি, আবার কারো কারো ক্ষেত্রে দেখবো কলাতন্ত্র গঠিত হয়েছে, এই বেসিসে। ওকে, তাহলে পরিফেরা হচ্ছে পর্ব আজকে যেটা পড়বো। এখানে কিন্তু অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার পাবো এবং এখানে এটা একটা বড় কোশ্চেন হতে পারে, পরিফেরার বৈশিষ্ট্য, কিংবা শর্ট কোশ্চেন তো আসবেই ডেফিনেটলি। তো দেখো, পরিফেরা একটা ল্যাটিন ওয়ার্ড, যার ল্যাটিন শব্দ পোরাস মানে ছিদ্র, আর ফেরি মানে বহন করা। তাহলে পরিফেরা একটা ল্যাটিন শব্দ। তাহলে দেখো, মনে রাখবে যে প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী, আর পরিফেরা, তাহলে তোমরা ইংলিশ টার্মটা মনে রাখবে, পোরাস মানে ছিদ্র। তাহলে যে সমস্ত প্রাণী সারা দেহ অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত, তাদেরকে বলা যায় পরিফেরা। ওকে, মনে রাখার সুবিধা। এবার দেখো, তাহলে পরিফেরাকে বলা হয় পোর বিয়ারার, পোর বিয়ারার্স অ্যানিমেল। ওকে, অর্থাৎ ছিদ্র বহনকারী প্রাণী, ছিদ্র বহনকারী প্রাণী। দেখো, আমি এখানে যে বৈশিষ্ট্যগুলো বলবো তোমরা খাতায় সেইভাবেই নোট করবে, কারণ বইয়ে তো তোমাদের ফ্ল্যাট আছে, বৈশিষ্ট্যগুলো পরপর আছে, বাট আমি তাদেরকে একটু ভাগ করে বলবো যে তাদের হ্যাবিটেট কি, তাদের বডি স্ট্রাকচার কেমন ছিল, তাদের এক্সক্রিউটরি সিস্টেম কেমন, রেসপিরেটরি সিস্টেম কেমন। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা পয়েন্ট বলবো কি, যে পোর বিয়ারডাস অ্যানিমেল অর্থাৎ ছিদ্র বহনকারী প্রাণী, তাদেরকে বলা হচ্ছে পরিফেরা। আর একটা জিনিস, এদের কমন একটা নেম আছে, কমন নোন, এদিকে একটা সাধারণ নামে জানা যায়, তারপরে স্পঞ্জ। ওকে, তাহলে
পরিফেরা পর্বের সমস্ত প্রাণীদেরকে কি নামে ডাকা হয়? কমন একটা নাম স্পঞ্জ। ওকে, এবং এদেরকে বলা হয় পোর বিয়ার্ডার্স অ্যানিমেল বা ছিদ্র বহনকারী প্রাণী। এবারে দেখো এদের আমরা বৈশিষ্ট্যের মধ্যে আসছি। এদের বৈশিষ্ট্য কাদের না? ফাইলাম পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। ফার্স্ট দেখো এদের বডি কভার্ড উইথ এ স্মল অ্যান্ড লার্জ কি দ্বারা গঠিত? অনেক ছিদ্র দ্বারা থাকে, পুয়োর দ্বারা গঠিত। তাহলে প্রথম হচ্ছে এরা পুয়োর বিয়ার্ডার্স অ্যানিমেল। এদের সাধারণ নাম হচ্ছে কি না? স্পঞ্জ। আর এই পরিফেরা পর্বের সমস্ত প্রাণীদের সারা দেহ গঠিত হচ্ছে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম এবং বড় ছিদ্র দ্বারা। তাহলে ফার্স্ট পয়েন্ট কি বলতে পারি? যে দেহ গঠিত হয়েছে অসংখ্য, কি বললাম? অসংখ্য সূক্ষ্ম ছিদ্র বা ক্ষুদ্র ক্ষুদ্র লিখতে পারো, অসংখ্য ক্ষুদ্র ছিদ্র দ্বারা, যাকে বলা হচ্ছে, এটা মনে রাখবে, যাকে বলে অস্টিয়া। যাকে বলা অস্টিয়া, খুব ইম্পর্টেন্ট। আর কিছু বড় ছিদ্র থাকে, কিছু বড় ছিদ্র দেখা যায়, ওকে, যাকে বলে অস্কিউলাম। খুব ইম্পর্টেন্ট, খুব। এই দুটোটা, এগুলো যে স্পেশাল ক্যারেক্টার। ওকে, তাহলে মনে রেখো পরীক্ষা আসতে পারে যে অস্টিয়া এবং অস্কিউলাম কোন পর্বের প্রাণীতে দেখা যায়? প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। দেখবো একমাত্র পরিফেরা পাওয়া যায়, তুমি আদার্স ফাইলাম যখন পড়াবো কারোর ক্ষেত্রে পাবে না। তাহলে পরিফেরার ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টার কি পেলাম? বারবার বলছি মনে রেখো যে পরিফেরা মানে হচ্ছে তোমার ছিদ্র বহনকারী প্রাণী, অর্থাৎ সারা দেহে অসংখ্য ছিদ্র হয়। বর্তমান কিছু ছোট ছোট ছিদ্র পাওয়া যায় যাদেরকে বলা হচ্ছে অস্টিয়া, আর কিছু বড় বড় ছিদ্র পাওয়া যায় যাদেরকে বলা হচ্ছে অস্কিউলাম। তাহলে একটা এমসিকিউ কোশ্চেন ইম্পর্টেন্ট হলো অস্টিয়া এবং অস্কিউলাম কাদের দ্বারা কাদের দেখা যায়? পরিফেরার ক্ষেত্রে, বা ছিদ্র বহনকারী প্রাণী বলা হয় পরিফেরাদেরকে। এই যে বললাম বৈশিষ্ট্য বলছি, এটা ফার্স্ট বৈশিষ্ট্য এটা। তাহলে এই যে বললাম যে সারা দেহ অসংখ্য অস্টিয়া এবং অস্কিউলাম দ্বারা গঠিত। আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, একটা স্পঞ্জে যদি একটা আমরা ধরো একটা সাধারণ একটা স্ট্রাকচার দেখাচ্ছি, ঠিক আছে? দেখো একটা সাধারণ একটা স্ট্রাকচার যদি দেখি, একটা স্পঞ্জ, তাহলে কি হবে? দেখো এই স্পঞ্জের গায়ে এরকম অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, ওকে, যাকে বলা হচ্ছে কি? অস্টিয়া, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র। আর এই যে বড় বড় ওপেনিং গুলো দেখতে পাচ্ছ, ছিদ্র দেখতে পাচ্ছ, এই বড় বড় ওপেনিং গুলোকে বলা হচ্ছে অস্কিউলাম, ওকে, অস্কিউলাম। তাহলে এগুলো হচ্ছে তোমার ছোট ছিদ্র, তাই না? ছোট ছিদ্র। আর এগুলো হচ্ছে বড় ছিদ্র, ঠিক আছে? এবারে দেখো কাজটা কি, দুটো পার্থক্য কি? এই যে ছোট ছোট ছিদ্র, এই ছোট ছিদ্রগুলো দিয়ে কি হয়? এরা হচ্ছে মেরিন অ্যানিমেল, মানে এরা সামুদ্রিক জীব, সমুদ্রে বসবাস করে। যার ফলে কি হয়? এদের অনবরত সবসময় এদেরকে জলের একটা প্রবাহ তৈরি করতে হয়। মানে যেহেতু জলজ প্রাণী তাই এরা, এবং অতি সরল প্রাণী, তাই এদের দেহের কিন্তু নির্দিষ্ট কোনো ফাংশনে কোনো সিস্টেম বা কোনো তন্ত্র নেই আমাদের মতো, বা আদার্স যে হায়ার যে অর্গানিজম, উচ্চ শ্রেণীর মতো এদের কিন্তু দেহের ফাংশন একদমই নেই। শুধুমাত্র জলের উপর ডিপেন্ড করে তাদের সারা দেহের ক্রিয়েটিভিটি, ওকে? তাহলে এই যে জলের মধ্যে বসবাসকারী ধরো স্পঞ্জ, এই স্পঞ্জের ছোট ছোট ছিদ্রগুলোর কাজ হচ্ছে এই ধরো জল, এই জলকে কি করে না দেহের মধ্যে এরা প্রবেশ করাতে সাহায্য করে। কার দ্বারা? এই ওপেনিং গুলো দ্বারা। তাহলে অস্টিয়ার কাজ হচ্ছে কি? জলকে দেহের মধ্যে প্রবেশ করানো, জলকে দেহের মধ্যে প্রবেশ করানো হচ্ছে অস্টিয়ার কাজ। আর অস্কিউলাম যে বড় বড় ছিদ্র, এই অস্কিউলাম গুলোর কাজ হচ্ছে এই যে বাইরে থেকে জলটা অস্টিয়া বা ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করলো, সেই জলটাকে বাইরের দিকে বের করে। সেই জলটাকে এই বাইরের দিকে বার হয় কার দ্বারা? সেটাকে বলা হচ্ছে অস্কিউলাম, ঠিক আছে? তাহলে দেখো অস্কিউলাম হচ্ছে কি বললাম, যে বড় বড় ছিদ্র যার সাহায্যে কি হচ্ছে? জলটা এক্সিট করছে, এখানে দিয়ে কি হচ্ছে? এক্সিট করা, ওকে? তাহলে জল প্রবেশ করে কার মাধ্যমে? ছোট ছোট ছিদ্র অস্টিয়া, আর সেই জলটা বের হয়ে যাচ্ছে কার মাধ্যমে? অস্কিউলামের মাধ্যমে। আচ্ছা, আরেকটা কোশ্চেন পরে বলবো শেষে, বোঝা গেছে? তাহলে যদি পরীক্ষা আসে অস্টিয়ার কাজ কি বা অস্কিউলামের কাজ কি, তখন কি বলবে? কি কি কোশ্চেন হবে সেগুলো আমি মুখে বলে দেবো, সেগুলো নোট করে নেবে।
অস্ট্রিয়া অস্কিউলাম কাদের দেখা যায়, অস্ট্রিয়া অস্কিউলাম কি এবং কাজ, একটা কোশ্চেন হলো। ওকে, আচ্ছা নেক্সট এবার দেখো, এই যে অনবরত অনবরত জল প্রবেশ করে বার হয়, প্রবেশ করে বার হয়, এই যে যদি সিস্টেমটা একবার অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায় স্পঞ্জদের ক্ষেত্রে পরিফেরা, তাহলে কিন্তু ডেথ, পুরো মৃত্যু ঘটবে। এই অর্থাৎ কারণ তারা জল থেকেই তারা কি করছে না অক্সিজেন ক্যারি করছে, তারা সেই জল থেকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। তাহলে যদি একবার সেই সার্কেলটা স্টপ হয়ে যায়, জল প্রবেশ এবং বার হওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু প্রাণীটা কি হবে, তাদের মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে, অর্থাৎ বেঁচে থাকার জন্য একটা বড় হাতিয়ার হচ্ছে এই অস্টিয়া এবং অস্কিউলাম। নেক্সট দেখো, ভেঙে ভেঙে বলবো। তাহলে প্রথম বৈশিষ্ট্য বললাম, নেক্সট আমরা আলোচনা করবো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট, তাদের খাদ্য এবং বাসস্থান কি, হ্যাবিট আর হ্যাবিটেট। দেখো এই যে, তাহলে পয়েন্ট করবে, তোমাদের বইতে পয়েন্ট নেই, যদি যদি তোমাদের এখান থেকে 3 নাম্বার কোশ্চেন আসে, তাহলে সেই 3 নাম্বার কোশ্চেন হলে তোমরা এইভাবে পয়েন্ট করে লিখবে। প্রথম তোমরা লিখলে যে পুর বিয়ারার্স অ্যানিমেল, এদেরকে কমনলি বলা হয় স্পঞ্জ, আর সেকেন্ড এর সাদা দেহ অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত অস্টিয়া এবং অস্কিউলাম। ক্লাসটা এমনভাবে শোনো যাতে পয়েন্টগুলো জিনিসগুলো এখানেই মাথাতে গেঁথে যায়, বই খুললে যেন আর পড়ার দরকার না পড়ে। ঠিক আছে, আচ্ছা হ্যাবিট আর হ্যাবিটেট, এই যে পরিফেরা, এরা সকলেই হচ্ছে সামুদ্রিক প্রাণী। যেগুলো স্পেশাল ক্যারেক্টার সেগুলো আমি পাশে স্টার মার্কস দিয়ে দেবো। এরা হচ্ছে তোমার কি না সামুদ্রিক প্রাণী, এরা কিন্তু কোনো ফ্রেশ ওয়াটারে বসবাস করে না, এরা মেরিন ওয়াটার। আর এরা হচ্ছে অ্যাসিমেট্রি, অ্যাসিমেট্রি দেখা যায়। অর্থাৎ এদের যে দেহ, এই স্পঞ্জ, এদের দেহকে বা কিছু কিছু স্পঞ্জ আছে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ করা যায়, বাট কিছু কিছু আছে যাদের দেহটাকে কিন্তু টু ইকুয়াল হাফ, মানে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করা যায় না, দুটো সমান ইকুয়াল হাফে করা যায় না, যার জন্য কে বলা হচ্ছে অ্যাসিমেট্রি। তাহলে অ্যাসিমেট্রিক্যাল বডি দেখা যায়, এবং এটা হচ্ছে তোমার কি সামুদ্রিক প্রাণী। ঠিক আছে, আচ্ছা কিছু স্পঞ্জ পাওয়া যায় ফ্রেশ ওয়াটারে, এটা ব্যতিক্রম। সাধারণত স্পঞ্জ পাওয়া যায় বা পরিফেরারা থাকে সামুদ্রিক জলে, বাট স্পেশাল কিছু এক ধরনের স্পঞ্জ আছে যারা বাস করে ফ্রেশ ওয়াটারে। ফ্রেশ ওয়াটারে বসবাসকারী স্পঞ্জের নাম কি, কিছু স্পঞ্জ পাওয়া যায়, কিছু স্পঞ্জ পাওয়া যায় ফ্রেশ ওয়াটারে, যাকে বলে স্পঞ্জিলা। কি বলা হয়, স্পঞ্জিলা। তাহলে যেগুলো দাগ দেবো, মার্ক করতে বলবো, সেগুলো করবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর নিট, তোমাদের নিটের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে যে পরিফেরা পর্বের একটা ফ্রেশ ওয়াটারে বসবাসকারী স্পঞ্জের নাম করো, কি বলবে, স্পঞ্জিলা। এটা নিট বলে লিখে নেবে। স্পঞ্জিলা হচ্ছে একটা একমাত্র ফ্রেশ ওয়াটার, মানে ফ্রেশ জলে বসবাস করে একটা পরিফেরা পর্বের অন্তর্গত একটা স্পঞ্জ। ওকে, স্পঞ্জিলা। বাকি কিন্তু সবাই সামুদ্রিক প্রাণী। সেকেন্ড বৈশিষ্ট্য হলো, আচ্ছা এরা কি করে, এরা সমুদ্রে কিন্তু মুভমেন্ট করতে পারে না, অর্থাৎ এরা নট মোটাইল, এরা অ্যাসাইল, মানে এরা এক জায়গায় আবদ্ধ থাকে। মানে ধরো কলোনিয়াল আকারে অবস্থান করে, এদের বাসস্থান হচ্ছে, এরা এককভাবে বসবাস করতে পারে, কিংবা কলোনি মানে অনেকগুলো স্পঞ্জ একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস করে। এরা কোনো রক, কোনো মানে পাথর বা শিলার সঙ্গে নিজেদেরকে আটকে রাখে, জলের প্রবাহের মাধ্যমে সারা দেহে কি করে খাবার পৌঁছায়। তাহলে এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, বাট এদের যে লার্ভা সেগুলো কিন্তু মুভমেন্ট করতে পারে। লার্ভাল যে স্টেজ, সেই স্টেজটা, বাট বড় হলে তারা কিন্তু এক জায়গায় স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে দ্য স্টাডি অফ স্পঞ্জ, দ্য স্টাডি অফ স্পঞ্জ ইজ কল্ড, দ্য স্টাডি অফ স্পঞ্জ, স্পঞ্জ নিয়ে পড়াশোনা করাকে বলা হয় প্যারাজুলজি, প্যারাজুওলজি, এটা মনে রেখো। ওকে, নিটের জন্য মনে রেখো এটা। আচ্ছা, আর এই স্পঞ্জকে বলা হচ্ছে, এদেরকে বলা হয় কানেক্টিং লিঙ্ক, সংযোগ রক্ষাকারী প্রাণী, কানেক্টিং লিঙ্ক বিটুইন প্রোটোজোয়া অ্যান্ড পরিফেরা, প্রোটোজোয়া অ্যান্ড পরিফেরা কি বলা হয় না, এদেরকে বলা হচ্ছে প্রোটোজোয়া অ্যান্ড পরিফেরাকে বলা হয় প্রোটেরিওস্পঞ্জ,
ট্রেরিও স্পঞ্জ, এটা বানানটা বলে দিয়ে লিখে নে, PRO TREO, প্রোট্রেরিও, ওকে, TRO, দেখো PROTEROSPONGE, প্রোট্রেরিও স্পঞ্জ বলা হচ্ছে। কানেক্ট, দেখো এই পয়েন্টে লক্ষ্য করো, কানেক্টিং লিঙ্ক বিটুইন প্রোটোজোয়া এন্ড পরিফেরা, মানে হচ্ছে যে এইগুলো হচ্ছে ইভলিউশন, ক্লাস 12 এর আছে, বাট তোমাদের এখানে জাস্ট টাচ করে গেছে যে অভিব্যক্তি, অভিব্যক্তি মানে ইভলিউশন, সেই ইভলিউশন বা ইভলিউশন অভিব্যক্তি মানে হচ্ছে তোমার কি, ধরো তোমাদের বুঝতে পারবে না 12 আছে, যে একটা জেনারেশন থেকে প্রায় 1000 বছর পর যদি সেই জেনারেশনের মধ্যে, ধরো আজকের জেনারেশন তার থেকে 1000 পরের জেনারেশনের মধ্যে যদি কোনো চেঞ্জ আমরা দেখি, তাকে বলা হচ্ছে ইভলিউশন। তো সেই ইভলিউশনের যে প্রমাণ, যে হ্যাঁ ইভলিউশন ঘটেছিল, সেইটার প্রমাণ দেয় হচ্ছে যে তাকে বলা হচ্ছে কানেক্টিং লিঙ্ক বা সংযোগ রক্ষাকারী প্রাণী, অর্থাৎ দুটি প্রাণীর মধ্যে যোগাযোগ রক্ষাকারী যে প্রাণী বর্তমান থাকে, যেটা অভিব্যক্তিকে প্রমাণ দিয়ে থাকে, সেই রকম এই প্রোটোজোয়া আদ্য প্রাণী এবং পরিফেরার মধ্যে যোগাযোগ রক্ষাকারী প্রাণীকে বলা হচ্ছে প্রোট্রেরিও স্পঞ্জ। ওকে, এই প্রোট্রেরিও স্পঞ্জ কি করে, দুটোর মধ্যে যোগাযোগ রক্ষা করে। তাহলে ফার্স্ট আমরা দেখলাম কি, প্রথম বৈশিষ্ট্য দেখলাম যে তাদেরকে পোর বিয়ারার বলা হয়। তারপর আমরা দেখলাম তাদের হ্যাবিট এবং হ্যাবিটেট, তাদের বাসস্থান। এরপরে পড়বো আমরা বডি স্ট্রাকচার। নেক্সট বৈশিষ্ট্যের মধ্যে হেডিং হবে বডি স্ট্রাকচার, এইভাবে লিখলে আরো সুন্দর লাগবে। এবারে দেখো বডি স্ট্রাকচারের মধ্যে বলি যে এই পরিফেরার দেহটা কি দ্বারা গঠিত। পরিফেরার দেহ হচ্ছে দুটি স্তর থাকে, একটা বাইরের দিকে কোষের, পরিফেরার দেহ কোষের দুটো স্তর, একটা বাইরের দিকে স্তর থাকে, একটা ভিতরের দিকে স্তর থাকে। ধরে নাও এটা আমি আঁকলাম স্পঞ্জ, ঠিক আছে। আচ্ছা দেখো এই স্পঞ্জের দেহটা ডাবল লেয়ার বা দুটো লেয়ার যুক্ত হয়, হ্যাঁ দুটো স্তর যুক্ত হয়ে থাকে, এইভাবে দুটো স্তর দ্বারা গঠিত, ঠিক আছে, ডাবল লেয়ার। তো এই বাইরের লেয়ারটাকে বলা হয় একটা, অর্থাৎ স্পঞ্জের দেহ বা পরিফেরা পরের প্রাণীদের দেহের গঠন হচ্ছে তোমার কি ডবল লেয়ার বা দুটো লেয়ার যুক্ত। ওকে, যার বাইরের দিকে বলা হয়, বাইরের দিকে যে লেয়ারটাকে বলা হয় পিনাকোডার্ম, এই বাইরের দিকে লেয়ারকে বলা হচ্ছে পিনাকোডার্ম, অবশ্যই টার্মটা মনে রাখবে। আর এই ভিতরের দিকে লেয়ারটাকে বলা হচ্ছে কুয়ানোডার্ম, খুব ইম্পর্টেন্ট, কুয়ানোডার্ম আর পিনাকোডার্ম লিখে রাখো। তাহলে পরিফেরা বা স্পঞ্জের দেহের দুই ধরনের বডি স্ট্রাকচার করছে, দুই ধরনের কোষের স্তর দেখা যায়, একটা বাইরের দিকে স্তরকে বলা হচ্ছে পিনাকোডার্ম আর ভিতরের দিকে স্তরকে বলা হচ্ছে কুয়ানোডার্ম। আর এটা এই ওপেনিংটাকে কি বলবো, অস্কিউলাম, তাহলে বড় ছিদ্র, আর এখানে দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র বর্তমান থাকে, যাকে বলা হচ্ছে কি একটু আগেই বললাম অস্টিয়া। ক্লিয়ার? এবারে দেখো এই যে পিনাকোডার্ম লেয়ার মানে বাইরের লেয়ার, সেই লেয়ারে কোন কোষ দ্বারা গঠিত হয়েছে, পিনাকোসাইট কোষ দ্বারা গঠিত হয়েছে, পিনাকোসাইট কোষ দ্বারা গঠিত। আর ভিতরের যে অন্ত লেয়ার কুয়ানোডার্ম, সেটা কি ধরনের কোষ দ্বারা গঠিত না, কুয়ানোসাইট কোষ দ্বারা গঠিত। তাহলে এটা তোমাদের মিশনের ক্ষেত্রে একটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশাল ভিভিআই, যে কুয়ানোসাইট কোষ কাদের দেখা যায়, কোন পর্বের প্রাণীতে দেখা যায়, পরিফেরাতে দেখা যায়। ওকে, তাহলে বডি স্ট্রাকচার, বডিটা দুটো ওয়াল দ্বারা গঠিত, বাইরের ওয়ালকে বলা হয় পিনাকোডার্ম আর ভিতরের ওয়ালকে বলা হয় কুয়ানোডার্ম। পিনাকোডার্ম গঠিত হচ্ছে পিনাকোসাইট সেল দ্বারা, আর কুয়ানোডার্ম গঠিত হচ্ছে কুয়ানোসাইট সেল দ্বারা। এই যে পিনাকোসাইট এবং কুয়ানোসাইট বা পিনাকোডার্ম এবং কুয়ানোডার্ম বাদেও এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এই মাঝের স্তরে কিছু জেলির মতো অংশ দেখা যায়, কিছু জেলির মতো স্তর দেখা যায়, দেখো দেখতে পাচ্ছ, এই জেলির মতো স্তরকে বলা আছে কি মেসেনকাইম। এই জেলির মতো স্তরটাকে বলা হচ্ছে মেসেনকাইম। ক্লিয়ার? এই ছবিটা এঁকে রাখবে এবং এখানে এটা হচ্ছে একটা ফার্স্ট বৈশিষ্ট্য বডি স্ট্রাকচারের মধ্যে। আরেকবার বলছি, বডিটা গঠিত হয়েছে কি দ্বারা, দুটো লেয়ার দ্বারা, বাইলেয়ার,
বাইরের লেয়ারকে পিনাকোডার্ম যেটা পিনাকোসাইট কোষ দ্বারা গঠিত, ভিতরের লেয়ার কোয়ানোডার্ম যেটা কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত, এবং এই দুই লেয়ারের মধ্যবর্তী স্থানে জেলির মতো যে অংশ বা স্তর থাকে যাকে বলা হচ্ছে মেসেনকাইম। ঠিক আছে, তাহলে স্পেশাল ক্যারেক্টার কি বললাম আগে? স্পেশাল ক্যারেক্টার বললাম অস্টিয়া অস্কিউলাম স্পেশাল ক্যারেক্টার, সেকেন্ড বলেছি ফ্রেশ ওয়াটার বা যে স্পঞ্জ সেটা স্পেশাল ক্যারেক্টার, আর থার্ড স্পেশাল ক্যারেক্টার হচ্ছে দেহ দুটি কোষের স্তর নিয়ে গঠিত, বাইরের দিকে পিনাকোডার্ম পিনাকোসাইট কোষ, ভিতরের দিকে কোয়ানোডার্ম কোয়ানোসাইট কোষ এবং মধ্যবর্তী জেলির মতো স্তর মেসেনকাইম যেখানে অ্যামিবোসাইট এবং স্ক্লেরোব্লাস্ট কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে এদের দেহে তাহলে কি বললাম, এই যে পরিফেরা, এই পরিফেরার বডিতে হচ্ছে তোমার কি থাকে না কিছু ফ্ল্যাজেলা যুক্ত হয় এদের, মানে কেমন দেখতে হয় দেখো ওরা, দেহের গঠনটা ঠিক এরকম হয়। ঠিক আছে, দেহের গঠনটা ঠিক এরকম হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলা হয় কলার, স্ট্রাকচার ওদের গঠন, আর এই হচ্ছে ফ্লাজেলা, এই হচ্ছে ফ্লাজেলা। তাহলে এদের ফ্লাজেলার কাজটা কি করে? এরা মুভমেন্ট হতে সাহায্য করে, অর্থাৎ জলটাকে অস্ট্রিয়া থেকে অস্কিউলাম দিকে ফ্লো করতে সাহায্য করে, প্রবাহিত, আমি ডায়াগ্রামটা গ্রুপে দেবো দেখে নেবে। আর কি করে? এই ফ্লাজেলার সাহায্যে তারা খাবার যে খাদ্য পার্টিকেলস, যে খাদ্য কণাকে জলের মধ্য দিয়ে প্রবাহিত করতে সাহায্য করে। তাহলে অর্থাৎ ফ্লাজেলার সাহায্যে জলের মুভমেন্টটাকে ফ্লোটাকে উপর দিকে অস্ট্রিয়া থেকে অস্কিউলামে করতে সাহায্য করে। তাহলে একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে এদের দেহ ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত। তাহলে দেহটা হচ্ছে তোমার কি ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত। ওকে, একটা কোশ্চেন আসে, এটা তো কোশ্চেন ফর্ম হলো, আরেকটা আসে যে কোয়ানোসাইট কোষের কাজ কি? কোয়ানোসাইট কোষ এই যেটা আছে এর কাজ হচ্ছে, কোয়ানোসাইট কোষের কাজ লিখে রাখবে খাতাতে, যে খাদ্য পার্টিকেলটাকে ধরতে সাহায্য করে, ফুড পার্টিকেল কি করে? ক্যাপচার করে। ওকে, খাদ্য কণাকে ধরতে সাহায্য করে কোয়ানোসাইট কোষ, যেটা ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরার মধ্যে, যেটা খাদ্য পার্টিকেলকে ক্যারি করতে বা ধরতে সাহায্য করে। ঠিক আছে, এবারে দেখো এদের দেহের বৈশিষ্ট্য হচ্ছে কি না, এদের দেহ এক ধরনের গহ্বর বা ক্যাভিটি দেখা যায়। এদের একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যে দেহে ক্যানাল সিস্টেম বর্তমান, দেহে ক্যানাল সিস্টেম বা স্পঞ্জোসিল। দেখো দেহে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র, একে বলবে দেহে ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র বর্তমান। তাহলে এটা স্পেশাল ক্যারেক্টার, যে ক্যানাল সিস্টেম কাদের দেখা যায়, এটা স্পেশাল ক্যারেক্টার কাদের বলবে? ক্যানাল সিস্টেম দেখা যায় পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের ক্ষেত্রে, স্পঞ্জের ক্ষেত্রে। এই ক্যানাল সিস্টেমের মধ্যে কিছু গহ্বর বর্তমান থাকে, যে গহ্বরকে কিছু বলা হয়, যার মধ্যে যে গহ্বর থাকে সেই গহ্বরকে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক গহ্বর। বডি ক্যাভিটি প্রেজেন্ট কার মধ্যে? এই ক্যানাল সিস্টেমের মধ্যে, যাকে বলা হচ্ছে, যাকে কি বলা হচ্ছে না স্পঞ্জোসিল বলা হয় বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বলা হয়, যাকে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক গহ্বর। দেখো একে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বা স্পঞ্জোসিল বা অ্যাট্রিয়াম। তাহলে দেখো তিনটে নাম মনে রাখবে, যে বডি ক্যানাল সিস্টেম বা নালিকাতন্ত্র বর্তমান থেকে পরিফেরা করতে 1 নম্বর এমসিকিউ কোশ্চেন। আমি যেগুলো বলবো সেগুলো পাশে লিখে রাখবে, যে এগুলো কোশ্চেন ফর্ম হতে পারে, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে ফর নিট। ওকে,
আচ্ছা, এই ক্যানাল সিস্টেমের মধ্যে যেটা দেহ গহ্বর বা ক্যাভিটি বর্তমান থাকে, সেই ক্যাভিটিটাকে কি বলা হয়? প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বা স্পঞ্জশীল বা অ্যাট্রিয়াম। ঠিক আছে, এবং এই গহ্বরের মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রকোষ্ঠে বিভক্ত থাকে। এবারে দেখো, এই ক্যানাল সিস্টেমটা ধরো এটা হচ্ছে পরিফেরার একটা স্পঞ্জের বডি, ঠিক আছে। এবারে দেখো এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, বড় ছিদ্র, অস্কিউলাম অস্টিয়া বর্তমান। এই যে দেহের ভিতরে যে স্ট্রাকচার, এই দেহের ভিতরে স্ট্রাকচার অর্থাৎ এই ভিতরের যে ফাংশন, যার সাহায্যে কি হয়? জলের প্রবাহ হয়, যার মধ্য দিয়ে রেসপিরেশন কমপ্লিট হয়, যার মধ্য দিয়ে ওয়েস্ট যে প্রোডাক্ট, এক্সক্রিউটরি প্রোডাক্টগুলো জমা হয়, নির্গত হয়, সমস্ত কাজ, অর্থাৎ বলতে গেলে যে এই পরিফেরা পর্বের প্রাণীদের দেহের সমস্ত কাজ করে থাকে যে অংশটা দেখা যাচ্ছে নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম। ওকে, এটা একমাত্র পরিফেরা জলজ প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যার সাহায্যে তারা কি করে? তাহলে দেখো এই যে দেখালাম যে এই যে সিস্টেম, ভিতরে যে স্ট্রাকচার, যে গঠন, যার মাধ্যমে এত কিছু হয়, এখানে এক ধরনের গহ্বর বা ক্যাভিটি লক্ষ্য করা যায়, যে গহ্বরটাকে বলা হয় ক্যানাল সিস্টেমের মধ্যে যে গহ্বর লক্ষ্য করা যায়, যাকে বলা যায় কি স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, বা আরেকটা নাম বললাম আট্রিয়াম। ওকে, তাহলে এই যে ক্যানাল সিস্টেম, এই যে ক্যানাল সিস্টেম বললাম অবস্থান করছে পরিফেরার মধ্যে, কাজ কি? দেখো এটা কি কি ফাংশন করে, দেখো ওয়াটার ফ্লো করে, ঠিক আছে, জলের প্রবাহ এখানে সৃষ্টি হয়, বা ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম যেটাকে বলা হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। তোমাদের বইয়ে শুধু এক লাইনে ছেড়ে দিয়েছে যে নালিকাতন্ত্র বর্তমান বা ক্যানাল সিস্টেম, আর কিছু বলেনি, এগুলো নোট করে নেবে। তাহলে ক্যানাল সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে? ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে। আর লাইফ লাইন অফ স্পঞ্জ বলা হয় এটাকে, যেটাকে বলা হয় লাইফ লাইন অফ স্পঞ্জ, অর্থাৎ স্পঞ্জের লাইফ লাইন। এটা এই ক্যানাল সিস্টেমটা না থাকলে কি হতো না, এর কোনো কিছু কার্য করার ক্ষমতা থাকতো না, অর্থাৎ ডেথ হয়ে যেত। আর কি? দ্য ফ্লো অফ ওয়াটার, ফ্লো অফ ওয়াটার। ওকে, তাহলে হোয়াট ইজ ক্যানাল সিস্টেম? পরিফেরার পর্বের অন্তর্গত প্রাণীদের ক্ষেত্রে জলের প্রবাহ, জল ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম, অ্যান্ড এছাড়া আর কি বললাম যে লাইফ লাইন অফ স্পঞ্জ, যেটাকে বলা আছে, যার মধ্য দিয়ে কি হচ্ছে সমস্ত কাজ সম্পূর্ণ হয়, জলসংবহন তন্ত্র বলা হয় বা নালিকা তন্ত্র, এবং যেটা কিছু যার ভিতরে এক ধরনের, যার ভিতরে গহ্বর বা ক্যাভিটি বর্তমান, যেটাকে বলা হয় প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বা স্পঞ্জশীল বা অ্যাট্রিয়াম। ওকে, দেখো এই ক্যানাল সিস্টেম অনেকগুলো ছিদ্র বা চেম্বার নিয়ে গঠিত। এ আবার কি বললাম না, অনেকগুলো, তোমাদের বই এত কিছু নেই, এ অনেকগুলো ছিদ্র বা চেম্বার নিয়ে গঠিত, ঠিক আছে। তো ইউজফুল কিসে হেল্প করে এই ক্যানাল সিস্টেম? আর কিসে সাহায্য করে? ফুড গ্যাদারিং এ সাহায্য করে, ফুড অর্থাৎ খাদ্যগুলোকে একসঙ্গে এক জায়গায় জড়ো করতে সাহায্য করে। আর কি করে? রেসপিরেটরি এক্সচেঞ্জ করে, রেসপিরেটরি এক্সচেঞ্জ করতে সাহায্য করে। তোমাদের বইগুলো কিছু বলেনি, এগুলো লিখবে। আর কি উৎপন্ন করে না, রিমুভাল অফ ওয়েস্ট, রিমুভাল অফ ওয়েস্টেজ। ওকে, অর্থাৎ সেই পদার্থগুলোকে কি করে বাইরে বের করে দেয়। তাহলে মনে রাখবে ক্যানাল সিস্টেমটা ডিটেলসে বললাম কি, ক্যানাল সিস্টেমের মাধ্যমে ওয়াটার ট্রান্সপোর্ট হয়ে থাকে, ক্যানাল সিস্টেমের মাধ্যমে গ্যাসের এক্সচেঞ্জ হয়ে থাকে, আর ক্যানাল সিস্টেম অসংখ্য আবার ছিদ্র, ওই যে বললাম ভিতরে ক্যাভিটি, সেখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বর্তমান থাকে, কিছু চেম্বার থাকে, কিছু প্রকোষ্ঠ, যারা কি করে না সেখানে খাদ্যকে গ্যাদারিং করতে সাহায্য করে, এক জায়গায় জড়ো করতে সাহায্য করে। রেসপিরেটরি এক্সচেঞ্জ, সেই ক্যানাল সিস্টেমের মাধ্যমে জলের প্রবাহ হয় এবং গ্যাসের এক্সচেঞ্জ হয়, O2 প্রবেশ করে। আর রিমুভাল অফ ওয়েস্ট মানে সেই গহ্বর বা ক্যাভিটির মধ্যে তারা যে বর্জ্য পদার্থ সেটাকে জমা করে। তাহলে এই যে গঠনটা বললাম, এটা কার মধ্যে পড়লো? বডি স্ট্রাকচারের মধ্যে পড়লো, স্পেশাল ক্যারেক্টার বলেছি।